জুলাই আগস্টের চেতনা এখন শুধুমাত্র যারা ভুক্তভোগী, শুধুমাত্র তারা ছাড়া আর কেউ ধারণ করছে বলে কার্যত কাজে মনে হচ্ছে না, দৃশ্যত মনে হচ্ছে না। কয়েকদিন আগেই আমি খুব ক্যাজুয়ালি ট্রেনে ট্রাভেল করতে করতে একটা ছোট একটা ছন্দ আকারে কয়েকটা কথাকে আমি একটু লিখেছি। আমার মনে হয় আমি আমার ওই ওই ছোট, এটাকে কবিতা বলবো না, একটা ছন্দের আমি জাস্ট একটু আপনাদের জন্য শোনাই। এর মধ্যে হয়তো বা আমার অনেক না বলা কথা হয়তো থাকতে পারে। লাইক, সবার হয়েছে নতুন করে, যেমনটা সবার হয়েছিল আগে। নামটা ভিন্ন, রূপটা একই, থাকবো কেমন যেমন ছিলাম আগে। আদায় করবে আগের মতোই, যেমন তাদের ছিল মনে। রাজনীতির এই লাভের খেলায় জনগণ আর ছিল কবে। হুম। তোমার আমার বুকের রক্তে যতই ভিজুক রাজপথ, জানবে তুমি ওই রক্তে আসবে নাকি ঐক্যমত। লাশের মিছিল গর্জে বলে, আর কত প্রাণ দিলে তবে ভরবে তোমার লাশের নেশা, রাজনীতিটা তোমার নেশা। এর পরে বি আসে, বিয়ের পরে এ, ক্ষমতার এই পালাবদল, আমি তুমি কে। রাজনীতির এই যোগ বিয়োগে জনগণের আশা শেষ, সামনে জানি না কেমন দেখব আমার প্রিয় বাংলাদেশ। তো আমি এই লেখাটা খুব ক্যাজুয়ালি লিখেছি, বলতে পারেন যে অনেকটা হতাশ হয়ে লিখেছি। আমার এই লেখাটার ভিতরে অনেকগুলো বক্তব্য বা অনেকগুলো ফিলিংস একটা সাধারণ জনগণ হিসেবে আমার মনে হয় আছে। 5ই আগস্ট আমরা যে গণ অভ্যুত্থানটা ঘটলো, সেই অভ্যুত্থানের আগে কিন্তু আমরা সবাই যে একটা বিন্দুতে ছিলাম, একটা একটা মানে উদ্দেশ্যে ছিলাম, একটা আশা একটা চাওয়া, এর মধ্যে কিন্তু আমরা ছিলাম। বাট দিন যত গড়িয়েছে, 5ই আগস্টের পর আমাদের ভিতর কিন্তু আবার সেই গতানুগতিক রাজনীতির ধারায় কিন্তু আমরা কিন্তু ফেরত এসেছি। আবার আমাদের ভিতরে পার্টি, নির্বাচন, ক্ষমতা, চাওয়া পাওয়া, আবার সেই লাভ লোকসান, এগুলোর হিসাব যখনই আমাদের মধ্যে চলে এসছে, আমরা কিন্তু আর আমাদের ঐক্যে কিন্তু থাকতে পারিনি। আমাদের ভিতরে কিন্তু ফাটল ধরে গেছে। এবং আমরা একসময় আলোচনা করেছি, সাগর ভাই আপনার অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় সন্দেহ পোষণ করেছিলাম যে মনে হচ্ছে কেমন যেন একটা দূরত্ব, কিন্তু এখন কিন্তু আর সেই জায়গাটা এখন এতটাই স্পষ্ট, এখন একদম রীতিমতো মুখোমুখি। আমাদের রাজনীতিতে আমরা প্রথমে বাক্যবাণে একজন একজনকে জর্জরিত করি, তারপর মনস্তাত্ত্বিক ভাবে জর্জরিত করি, ইতিহাস দিয়ে ঘায়েল করি, তারপর এক সময় কিন্তু আমরা মাঠে চলে আসি এবং এক সময় আমরা গায়ের জোর দিয়ে কিন্তু একজন একজনকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করি। আমার মনে হচ্ছে এখন এমন পর্যায়ে চলে গেছে, যার কয়েকদিন পরে হয়তো আমরা মাঠে মানে গায়ের জোরেই নিজেদের আধিপত্য বিস্তারের জন্য নেমে যাব। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের যে নতুন বক্তব্য বা ছাত্র জনতা যে যে অংশ, তাদের যে নতুন যে রাজনৈতিক দল তারা গঠন করবে। হ্যাঁ, রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে আসলে আমাদের সাংবিধানিকভাবে কোথাও বাধা নাই, যে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে। তাদের এখন সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে যখন তারা বলেছে যে আমরা মুজিববাদ চাই না, আমরা জিয়াবাদ চাই না, আমরা নতুন কিছু চাই, নতুন কোনো বন্দোবস্ত চাই। সেখানে আসলে আসলে সমস্যাটা হয়ে গেছে। আজকে যদি যদি মতের যদি মিল থাকতো, তাহলে কিন্তু একটা দল হলো হয়তো বা কোনো সমস্যা হতো না, কিন্তু মতের অমিল থাকাতেই কিন্তু ফাটলটা এখন খুবই স্পষ্ট হয়ে গিয়েছে। আর বিএনপি, তারা দল হিসেবে একচেটিয়া ভাবে ধরেই নিচ্ছে যে আমরা হয়তো বা এখনই যদি নির্বাচন হয় আমরাই জিতবো, আমরাই ক্ষমতায় আসবো। সুতরাং তারা এমন কোনো সম্ভাব্য বা এমন কোনো প্রতিদ্বন্দ্বী তারা মাঠে চাচ্ছে না, যেই প্রতিদ্বন্দ্বীটা তাদের জন্য একটা একটা বড় একটা থ্রেট হয়ে আসতে পারে। সো তারা চাচ্ছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি নির্বাচনটা হয়। কিন্তু আমরা তো যে আমি যদি ব্যারিস্টার ওয়াহিদ ভাইয়ের বক্তব্য থেকে যদি বলি, আমরা কি 5ই আগস্টের ঘটনা কি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বা একটা ক্ষমতার পালাবদলের জন্য কিন্তু আসলে হয় নাই। তো আমি সবসময় একটা কথা বলেছিলাম যে আমাদের 3 ধরনের রিফর্মস কিন্তু খুব বেশি জরুরি। এটা বরাবরের মতো বলেছি। লাইক, ফার্স্ট কিছু ক্যাটাগরি রিফর্মস আসবে যেগুলো অবশ্যই করণীয়। সেই অবশ্যই করণীয় রিফর্মস গুলো থাকবে অ্যাবসলিউটলি নির্বাচন সংশ্লিষ্ট, যেগুলোকে অবশ্যই করতে হবে, এই সরকারকে অবশ্যই করে যেতে হবে। দেন করণীয় শুরু করবে, কিন্তু হয়তোবা চলমান থাকবে এবং কিছু প্রস্তাবনা থাকবে। এই 3 ক্যাটাগরির রিফর্মস থাকবে, প্রস্তাবনাগুলো থাকবে, পরবর্তীতে যে কোনো গভর্নমেন্ট আসলে তারা সেগুলোকে অবশ্যই করবে, জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে। সো আমরা কিন্তু সেই সময় 5ই আগস্টের পরের থেকে কিন্তু আর এই বিষয়ে কোনো সংস্কারের বিষয়ে এখন কোনো কথা নাই। যে সমস্ত ঘটনা ঘটেছে গত 15-16 বছরের, হত্যা, খুন, গুম,
মানি লন্ডারিং, যত ধরনের অনাচার অবিচার আমরা দেখেছি, সেগুলোর কোনো বিচারের কোনো কথা নাই। কোনো ধরনের কোনো একটা দোষী ব্যক্তির বিষয়ে কথা নাই এখানে। বিএনপির একজন এই নেতা আছেন মাহবুবুর রহমান ভাই, যদি এখানে সবাই মাহবুব, তারপরে আমি খিজির ভাই সম্পর্কে বলছি। সো ওনারা কিন্তু স্পষ্টভাবে কিন্তু নির্বাচনের জন্য যতটা সক্রিয়, অতীতের সরকারগুলোর কর্মকাণ্ডের কারণে তারাই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ধরনের কিন্তু কোনো আন্দোলন নাই। উনি কি একটা এক্সাম্পল দেখাতে পারবে যে বিএনপি দল হিসেবে তাদের কোনো নেতা নেত্রীকে হত্যা খুন গুম করেছে, ওনারা বিএনপির পক্ষ থেকে মামলা করেছে? করেনি, একটাও না। উল্লেখযোগ্য আমরা কিন্তু আলোচনা করতে পারি অনেক মামলা, অনেক ঘটনার, কিন্তু কোনো ধরনের ওগুলো নিয়ে কিন্তু ওনাদের কোনো একটা, আমরা যদি ইলিয়াস আলী ঘটনাটাই ধরি, খুবই স্পষ্ট আলোচিত, দেশের অন্যতম আলোচিত একটা হত্যাকাণ্ড। আমরা তো কোনো ইলিয়াস আলীর সেটা নিয়ে, এটার সাথে যারা জড়িত তাদের বিচার বা তাদের ওটার জন্য মামলা বা কোনো কিছু এ ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ বেমালুম কিন্তু আমরা ভুলে গেছি, আমরা আমাদের গতানুগতিক রাজনীতিতে সাগর ভাই কিন্তু আবার চলে এসছে। আন্দোলন শেষ, চেতনা শেষ। চেতনার যেই বড়ি আমরা এত বছর ধরে খেয়েছি, ঠিক সেরকমই কিন্তু আমি আমার লেখাতেও লিখেছি যে সওয়ার হয়েছে নতুন করে, নতুন করে কিন্তু সওয়ার হয়েছে, নামটা ভিন্ন কিন্তু রূপটা কিন্তু একই। সো আমরা কিন্তু সেম গতানুগতিক আমাদের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতির মধ্যেই কিন্তু আমরা আবার ঢুকে যে গেছি। আপনি বলতে যাচ্ছেন মাঝখান যে দিয়ে কিন্তু জুলাই আগস্টের চেতনা, যে জুলাই আগস্টের রক্তাক্ত, সেটা কি ভুলে গেছে সবাই সেই চেতনা আমরা এখন? আমরা আমাদের আমাদের যারা সাগর ভাই, যারা হারিয়েছে, যাদের ক্ষতি হয়েছে, যারা লুজার, একমাত্র তারাই সেটাকে বুকে ধারণ করে এখনো আশায় বুক বেঁধে আছে। কিন্তু এটাকে যারা ব্যবহারকারী বা যারা যারা সে যে চেতনা উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে এই দেশটাকে গড়বে, তাদের আশার জায়গাটাকে পুরা করবে, তারা কিন্তু ভুলে গেছে। তারা কিন্তু এখন কিন্তু আর সংস্কার বলেন, চেতনা বলেন, বিচার আচার বলেন, যারা অন্যায় করেছে কারোর কোনো কিচ্ছু নাই। সবাই বেমালুম ভুলে গেছে। সবাই কেমন যেন বলছেন যে এই খালি নির্বাচন দেন আমরা চলে আসি, আমরাই সবকিছু করব। কিন্তু আসলে অতীত রেকর্ড তো আসলে সাগর ভাই তেমন কিছু বলে না। আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু দেশের জনগণের আস্থার জায়গাটা কিন্তু এতটাই নড়বড়ে, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের উপর কিন্তু খুব বেশি যে আস্থা করতে পারে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। আপনার জনগণ হয়তো আপনাকে তাদের প্রশ্ন উত্তর দিয়ে বলতে পারেন। আমি নিশ্চিত অতীতের সমস্ত দলগুলোর যে কর্মকাণ্ড তারা করেছে, তাদের উপর থেকে জনগণের আস্থাটা খুবই নড়বড়ে। বর্তমান সময়ে ইভেন বিএনপির নামে যে সমস্ত অভিযোগ মাঠে মাঠে আছে বা আসতেছে পত্রপত্রিকায়, গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে, এই ক্ষেত্রেও কিন্তু সেই আগের একটা চিত্রই কিন্তু আসলে জাস্ট প্রতিচ্ছবিটা কিন্তু এখন নতুন করে কিন্তু 25-এ বা 24-25-এ এসে কিন্তু আবার কিন্তু প্রতিফলিত হচ্ছে। নতুন কিছু কিন্তু আমরা দেখছি না, নতুন কোনো কোন পরিবর্তন আমরা দেখছি না। যদিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বারংবার নির্দেশনা দিচ্ছেন, উনি বহিষ্কার করছেন, বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আসলে এগুলো খুবই অপ্রতুল। বিএনপির মধ্যে একটা দলে 200-400 জনকে আপনি বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে চিঠি দিয়ে বহিষ্কার করবেন, এগুলো কিন্তু হয় না। আমরা রাজনৈতিক দলের এরকম অনেক বহিষ্কার দেখেছি, অনেক বহিষ্কার হয়েছে। আবার কিন্তু সময় কিন্তু তারা কিন্তু ঠিকই কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু, অর্থাৎ মাঠ পর্যায়ে কিন্তু তারা কিন্তু ঠিকই সক্রিয় আছে। তো নির্বাচন ছাড়া কিন্তু এখন কোনো দলই আর কোনো কিছুই কিন্তু নির্বাচন মানে করতেছে না। কোনো সংস্কার নাই, কোনো বিচার নাই। আমি বলবো যে জুলাই আগস্টের চেতনা এখন শুধুমাত্র যারা ভুক্তভোগী, শুধুমাত্র তারা ছাড়া আর কেউ ধারণ করছে বলে কার্যত কাজে মনে হচ্ছে না, দৃশ্যত মনে হচ্ছে না। এখন দাবি করতে পারেন বড় আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি সেটি দেখছেন না? আমি সেগুলোর অভাব দেখতে পাচ্ছি, তাদের কার্যক্রমের মাধ্যমে আমি সেটার প্রতিফলনটা দেখতে পাচ্ছি না। যদি প্রতিফলনটা হতো সাগর ভাই, তাহলে আমি আজকে দেখতাম যে, তাহলে কিন্তু আজকে কিন্তু আপনি এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ নিয়ে কিন্তু আপনি অসন্তোষ প্রকাশ করতেন না। আপনি কেন অসন্তোষ প্রকাশ করতেছেন? কারণ তাদের কাজগুলো সেরকম রিফ্লেকশন আপনাকে স্যাটিসফাই করছে না। কেন স্যাটিসফাই করছে না? কারণ তারা ওই চেতনা যদি ধারণ করে যদি কার্যক্রমগুলো করতো, তাহলে দেখতেন কি তারা ওই ধরনের কাজগুলো করতেন। আজকে আপনি আমাকে বলেন, আমরা যে ধরনের এই যে এনার্জি কমিশন থেকে বলেন, বিভিন্ন জায়গায় আমরা যে পদায়নগুলো দেখতেছি, সেই পদায়নগুলো সবগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি যে অতীতের সরকারের যারা বেনিফিশিয়ারি, বিভিন্নভাবে যারা বিভিন্ন ধরনের অন্যায় কাজগুলোর সাথে জড়িত ছিল, সেই লোকগুলোই কিন্তু এখন কিন্তু আবার কিন্তু নতুন করে পদায়ন হচ্ছেন। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা হচ্ছে। সেম গোস টু সেনাবাহিনী। আবার সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা বিশাল একটা অংশ কিন্তু
কিন্তু বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে কিন্তু জড়িত ছিল। তাদের কিন্তু আসলে বর্তমানে তাদের বিরুদ্ধে তেমন কোনো ড্রাস্টিক কোনো অ্যাকশন কিন্তু নেওয়া হয় নাই বা রিফর্মস করা হয় নাই, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বহাল তবিয়তে আছে। তো এই যে পুরো সিস্টেমটা দেশের সমস্ত ক্লাস্টারে ক্লাস্টারে যেই তাদের যেই কর্মকাণ্ডগুলো, প্রায় 80% কর্মকর্তা কর্মচারী তারা বিভিন্নভাবে কিন্তু বিগত সরকারের সুবিধাভোগী। আপনার কি মনে হয় যে, বা আমি জনগণ কিন্তু খুব ভালো মতোই বুঝে, আমার ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু খুব ভালো মতো বুঝে যে এদেরকে রেখে কিন্তু এইভাবে কিন্তু কোনোটা সম্ভব হবে না, কোনোটা ভালো নির্বাচন করা সম্ভব হবে না। হ্যাঁ, নির্বাচন করা হবে না কেন, নির্বাচন আজকে দিলে নির্বাচন হয়ে যাবে, হয়তো বা বিএনপি সরকারে চলে আসবে, কিন্তু মাঝখান দিয়ে কি হলো? আমি আবার আমার কথায় ফেরত আসি, যারা ভুক্তভোগী, যারা হারিয়েছেন, যার সন্তান গিয়েছে, যার বাবা গিয়েছে, যার বোন গিয়েছে, যার মা গিয়েছে, যার তারাই একমাত্র সাফারার, এবং তারাই কিন্তু একমাত্র এই এই চেতনাকে ক্যারি ফরওয়ার্ড করবে। আর কিন্তু কেউ কিন্তু এই চেতনাকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবে না, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, কারণ কার্যক্রমে বা আচার আচরণে আমরা সেটার প্রথমে প্রতিফলন দেখছেন না। দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটা কথা বল, তারপরে আমরা যদি বলেন যে আম, আমাদের এই যে বর্তমানে যেই সাম্প্রতিক সময়ে বেশ কিছু যে উপদেষ্টাদের যে কথাবার্তা, হ্যাঁ, ডেফিনেটলি উপদেষ্টারা তারা যখন আমরা একটা, আসছি উপদেষ্টাদের কথাবার্তা, উপদেষ্টার যে বা সরকারের যে ভূমিকা রয়েছে সে নিয়েও আমরা কথা বলবো, আসছি আপনার কাছে দ্বিতীয় পর্যায়ে। আমি জাস্ট একটা কথা বলে রাখি যে উপদেষ্টাদের যে মন্তব্য নিয়ে বিএনপির সাথে যে পাল্টাপাল্টি অবস্থানটা, আমি মনে করি যে উপদেষ্টা হিসেবে যদি যখন কেউ থাকবেন, তিনি একটা প্রাতিষ্ঠানিক পদে যখন থাকবেন, তখন কিন্তু ওনার মন্তব্যটা, ওনার কোনো বিশ্বাস, ওনার যদি কোনো মতাদর্শ থাকে, উনি কিন্তু সেই মতাদর্শ কিন্তু এভাবে ওপেনলি কিন্তু নিজের অবস্থান থেকে কিন্তু প্রকাশ করতে পারেন না। ওনার থাকতে পারে কিন্তু প্রকাশ করতে পারেন না, কারণ উনি একটা নিউট্রাল পজিশনে থেকেই কিন্তু জনগণের আস্থা অর্জন করতে হবে, এবং এই নিউট্রাল পজিশনে উনি থাকতে পারছেন না বলেই কিন্তু বিএনপির সাথে ওনাদের দূরত্বটা তৈরি হচ্ছে। আমার মনে হয় উপদেষ্টারা আর একটু সতর্ক থাকা উচিত। তার যদি যেই মতাদর্শ থাকবেন, তিনি সেটা নিজের ভিতরে ধারণ করুক। যদি উনি প্রকাশ করতে চান রাজনৈতিক পরিমণ্ডলে, তাহলে আমার মনে হয় ওনাকে সরাসরি রাজনৈতিক পরিমণ্ডলে আসা উচিত। উপদেষ্টা পদে থাকাটা আমার মনে হয় বাঞ্ছনীয় নয়।